আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ক্রমান্বয়ে দেশ উত্তাল হচ্ছে। একদিকে বাংলাদেশে হিন্দুরা নতুন করে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। সরকারকে বিপদে ফেলতে চায়। সরকার নীরব থেকে সেটাকে অ্যাকসেপ্ট করছে নাকি কোনো ভেতরে পরিকল্পনা আছে জানি না। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেটি হলো ইরানের বিশেষ কৌশলের কারণে। দর্শক, বেশ কিছু খবর দিতে চাই। একটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন যে এই স্পেনের প্রধানমন্ত্রী, তিনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বারবারই তিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধেও ইরানের সরাসরি পক্ষে না দাঁড়ালেও ইসরায়েলকে কোনো প্রকার সহযোগিতা করবেন না ঘোষণা দিয়েছেন। এমনকি আমেরিকাকে স্পেনের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেননি, না আকাশ না স্থল। যে কারণে বারবারই আমেরিকার টার্গেটে পড়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। তারপরও তিনি দেশপ্রেম বা মানবতার পক্ষে তার এই অবস্থানটাকে দৃঢ় করে রেখেছেন। এবার তিনি স্পষ্ট করে বলেছেন যে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে। এটা ইসরায়েলের নয় এবং আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকৃতি স্পেনের পক্ষ থেকে তিনি দিয়ে দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ খবর এটা। আশা করি ইউরোপের বাকি দেশগুলো এই পথে হাঁটা শুরু করবে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ডিল করার পর ইসরায়েলি বিভিন্ন এজেন্ট বা গোয়েন্দা সংস্থা আমেরিকার বিরুদ্ধে বড় রকম ষড়যন্ত্র করছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরান আমেরিকার ডিলকে নস্যাৎ করার জন্য বিভিন্ন চ্যানেলে কাজ করছে। আমি বলছি না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এবং তারা বলছে যে ইসরায়েল ইরান আমেরিকার এই যে ডিলটি হলো, শান্তি চুক্তিটি হলো, এটাকে ব্যাহত করতে, ধ্বংস করতে, নস্যাৎ করতে নেপথ্যে বড় রকম ষড়যন্ত্র করছে, খেলছে। এই খবর ইতিমধ্যে আমেরিকায় চলে এসছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বলেছেন ইরান এবং আমেরিকার এই শান্তি চুক্তিটি বাধা সৃষ্টি করতেছেন নেতানিয়াহু বা ইসরায়েল। সে নিজেও বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স তিনি আজকে ইসরায়েলকে শাসিয়েছেন এবং আমেরিকানদেরকে সতর্ক করেছেন। তিনি বলছেন ইসরায়েলকে আমেরিকার বিষয়ে নাক গলাবার। জে.ডি. ভ্যান্স বলছেন আমেরিকা তার নিজস্ব স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েল কেন বারবার আমেরিকার ভেতরে, অভ্যন্তরীণ ভিতরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে? কে বলছে? মার্কিন ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের পরে যার নির্বাহী ক্ষমতা, সেই জে.ডি. ভ্যান্স বলছেন আমি আমেরিকানদের সতর্ক করছি ইসরায়েলের মদদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো কূট পরিকল্পনার সাক্ষী বা অংশ হবেন না। এই বক্তব্যটির মানে কি? অর্থাৎ ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে তার ক্ষমতা থেকে সরাতে চাইছে। আপনাদেরকে আমি বোধহয় কোনো একদিন একটি পর্বে বলেছিলাম, ২-২.৫ মাসের মধ্যেই বোধহয় মার্কিন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন মার্কিন প্রেসিডেন্ট এবং তার ভাই নিহত হয়েছিল স্রেফ ইসরায়েল যখন ডিমোনাতে নিউক্লিয়ার বোমা বানাচ্ছিল পাওয়ার প্ল্যান্টের নাম করে। তখন বাধা হয়েছিলেন জন এফ কেনেডি, আপনারা তো নাম শুনেছেন, এবং তার ভাইও এই ইসরায়েল বিরোধী মনোভাবের জন্য প্রাণ দিয়েছিলেন। আজও সেটা সঠিক বিচার পায়নি আমেরিকানরা। কে নেপথ্যে ছিল এটার? এরপর থেকে আমেরিকান প্রেসিডেন্টের দেখা যায় ইসরায়েলের পুতুল হয়ে চলতে। ইসরায়েল যেভাবে নাচায় তারা সেভাবে নাচে। তো এবার ডোনাল্ড ট্রাম্প সেভাবে নাচতেছিলেন, সব ঠিক আছিল। মাঠ ইসরায়েলের সাজানো ছিল, মিউজিক ইসরায়েলের ছিল, গান ইসরায়েল গাচ্ছিল, ট্রাম্প নাচতেছিল। কিন্তু ইরান এমন খেলা খেলল
পরাশক্তিকে, সুপার পাওয়ারকে এমনভাবে নাকানি চুবানি খাইয়েছে যে ট্রাম্প নিজের রাষ্ট্র এবং নিজের ক্ষমতা বাঁচাতে শেষ পর্যন্ত ইরানের সাথে ডিল করতে বাধ্য হয়েছে। আর এটিকে ইসরায়েল নিচ্ছে তার বিপক্ষে হিসেবে। কারণ যে ডিলটি হয়েছে সেই ডিলটির জন্য কয়েক মাস আমেরিকাকে ওয়েট করতে হয়েছে। আমেরিকা ইরানের কোনো শর্ত মানেনি। বরং থেমে, থেমে ভেতরে, ভেতরে অ্যাটাক করছিল নিজের নিরাপত্তার নাম করে, আত্মরক্ষার নাম করে। তার মধ্যেও ইরান তাদেরকে শক্ত জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছে মিডল ইস্টে বাদশা ইরান। আমেরিকা বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইরানের সাথে সমঝোতা করেছে বা শান্তি চুক্তি করেছে। কিন্তু ট্রাম্প এই বিষয়টি বাধ্য হয়ে করল। ইসরায়েল ট্রাম্পকে আবার বাধ্য করতে চান তাদের কন্ট্রোলে আনার জন্য। ইসরায়েলের কয়েকটি টার্গেট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাবেন। এটা ইসরায়েল করে সবসময়। ছোট্ট দেশ বড় রাষ্ট্রকে কন্ট্রোল করে। কারণ আমেরিকার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইসরায়েলের কেনা, অথবা ইহুদি লবির, অথবা ইহুদি বংশের, অথবা ইহুদি জাতি বা ধর্মের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হারতে পারেন, সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাকে ইমপিচমেন্টের মধ্যে ফেলতে পারে ইসরায়েল। এই বিষয়গুলি জেডি ভেন্স ইঙ্গিত করেছেন যে ইসরায়েল যেন আমেরিকার অভ্যন্তরে নাক না গলায়। এবং এই মুহূর্তে জেডি ভেন্স এবং ট্রাম্পের বক্তব্যে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইরানের চেয়েও তাদের সামনে এখন বড় শত্রু নেতানিয়াহু বা তার দেশটি। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ফাটল ধরে গেছে। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবরটি, ইরান এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। সব দিক থেকে তার এখন অর্থের ফ্লো। এতদিন একটা বড় রকম চাপে থাকা, অর্থনৈতিক সংকটে থাকার দেশ এখন অর্থের ফ্লো তৈরি হয়ে গেছে। এখন শুধু আসছে টাকা, চারদিক থেকে আসছে। ইরান দাঁড়িয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, ফিরে দাঁড়াচ্ছে, এই একটা অবস্থা। এখন ইরান সামরিক ক্ষেত্রে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চায়। যেমন সৌদি আরব তার নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে। কাতার, আরব আমিরাত, কুয়েত, জর্দান এরা কিন্তু চুপ করে দেখলো, কি ব্যাপার। এতদিন এরা মনে করতো গালফ কান্ট্রি বা আরব কান্ট্রিগুলোকে নিরাপত্তা দিতে পারবে আমেরিকা। কিন্তু ইরান যখন গালফের ২২টি মার্কিন ঘাঁটিকে উড়িয়ে দিল, লন্ডভন্ড করে দিল, তখন আরব রাষ্ট্র বুঝলো যে এক ইরান যদি আমেরিকানদের ২২টি ঘাঁটিকে জয় বাংলা করে দিতে পারে, তাহলে এক ইরান পুরো আরবকে গিলে খেতে পারে। তাহলে করণীয় কি? আমেরিকা ইরানের হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে না। টুডে টুমোরো আমেরিকাকে গালফ ছেড়ে যেতে হবে ইরানের কারণে। তাহলে আমরা শত্রুকেই বন্ধু বানাই। তার মানে ইরানের সাথে আমরা চুক্তি করি। সৌদি আরব ইরানকে এই চুক্তির অফার করেছে যে তুমি আমাকে আক্রমণ করবে না, আমিও তোমাকে আক্রমণ করব না, আসো এই চুক্তি করি। কবে করছে? যখন আমেরিকা পরাজিত হয়ে গেছে ইরানের কাছে। এখন কাতার কি করবে? কাতার একটা কৌশলে ব্যাটিং করতে চায়, কারণ কাতারের সাথে ইরানের সম্পর্ক পূর্ব থেকেই ভালো। কাতার তার নিরাপত্তার প্রশ্নে আমেরিকাকে বাদ দিয়ে প্রয়োজনে ইরানকে তারা বসাতে চায়। অর্থাৎ কাতার চাইছে, কারণ কাতারের ভেতরে তুরস্কের ঘাঁটি আছে। কারণ কাতারে ইতিমধ্যে ইসরায়েল স্ট্রাইক চালিয়েছে, এবং আপনারা জানেন যে হামাসকে টার্গেট করে যে স্ট্রাইকটা হয়েছে সেখানে কাতারের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য মারা গেছে। কাতার খুব শক্ত প্রতিবাদ করলেও তার শক্তি দিয়ে ইসরায়েলের পাল্টা স্ট্রাইক করতে পারেনি। একমাত্র মুসলিম দেশ পেরেছে, সেটার নাম হলো ইরান। বাকিগুলোকে আমরা দেশ বলবো না, এগুলো বিচ্ছিন্ন গ্রুপ। হিজবুল্লাহ লেবাননের একটি সশস্ত্র সংগঠন, হামাস গাজার একটি সশস্ত্র সংগঠন, হুতি এটা ইয়েমেনের একটি সশস্ত্র সংগঠন। কিন্তু রাষ্ট্র কর্তৃক ওই দেশটিকে অ্যাটাক করার ক্ষমতা শুধু একটি দেশ রেখেছে, তার নাম ইরান, এবং লম্বা যুদ্ধ করে পরাজিত করেছে। কাতার এখন চাইছে তাদের ভ্যানগার্ড করতে, তাদের নিরাপত্তার জন্য ইরানকে পাশে রাখতে, এবং কাতার চাইছে ইরান এবং তুরস্ক এবং কাতার সম্মিলিত একটি সামরিক জোট করতে। একদিকে আমেরিকা, একদিকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক যদি সামরিক জোট হয়, সেক্ষেত্রে ইউরোপের বা দক্ষিণ এশিয়া বা ইউরোপের মিশ্রণে যে তুরস্ক সবচেয়ে আধুনিক অস্ত্রের মালিক, এটা ইরানকেও বিট করার ক্ষমতা রাখে।
ইরান আমেরিকার সাথে জিতছে বলে আমরা ইরানকে যদি এখন আকাশে তুলি একটা ভুল হবে। তুরস্ক সাম্প্রতিক সময় যতগুলি ফ্রন্টে যুদ্ধ করছে প্রত্যেকটা ফ্রন্টে বিজয় লাভ করেছে। আমেরিকাও হেরেছে, রাশিয়াও হেরেছে, ইরানও হেরেছে। সেই সব ফ্রন্টে তুরস্ক আবার বিজয় পেয়েছে। তো তুরস্ক এক্ষেত্রে খুব কৌশলী অবলম্বনে আছে। তুরস্ক ইসরায়েলকে বলছে যে তোমাদের সাথে আমরা লড়বো, যেমন প্রত্যেকটি ফ্রন্টে বিজয় পেয়েছি সেই ফ্রন্টেও বিজয় পাবো এবং আল আকসাকে মুক্ত করেই আমরা ফিরবো। আমরা লড়াইতে হেরে যাওয়ার জন্য আসি না, আমরা বিজয়ের জন্য আসি। সেই বিজয়ের সম্ভাবনা নিয়ে এরদোয়ানের তুরস্ক রেডি হচ্ছে, কাজ করছে। তো এখন কাতার চাইছে যে কোনো ভাবে তুরস্ককে একপাশে আর ইরানকে নিয়ে একটা জোট করতে, এবং এটার জন্য কাতার যত অর্থ ব্যয় করা লাগে করবে। এই মুহূর্তে ইরানের হাতে অর্থ আসছে, তুরস্কের কাছে আধুনিক অস্ত্র আছে। এই তিনটি দেশের যদি একটি সামরিক জোট শীঘ্রই চলে আসে, ইসরায়েল কুল্লু খালাস। কুল্লু খালাস মানে কি ভাই? কেউ একজন কমেন্ট করেন, বলে তো ফেললাম। আমার ছেলে আসছে আমার স্টুডিওতে, সেটা হাসি দেয়। আমার ছেলের সবচেয়ে বড় শক্তি হলো হাসি, সবসময় হাসবে। যে কোনো জায়গায় ঢুকে সে আগে হাসবে, আমি তাকে ডাকলে হাসবে, ঘুম থেকে ওঠার পরে তাকে তাকায় দেখি একটা হাসি, অল টাইম সে হাসবে। আর এই জন্য আমি তাকে একটু বেশি ভালোবাসি, তার হাসি, বুঝছেন? তো মজার বিষয় হলো এখন এই জিনিসটির জন্য আমরা অপেক্ষায় আছি যে কাতার, ইরান, তুরস্ককে নিয়ে একটি সামরিক জোট করুক। ইরান কি বলে সৌদি, পাকিস্তানকে নিয়ে সামরিক জোট করেছে, সেখানে তুরস্ক থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে বাকি গালফ কান্ট্রিগুলো চলে আসুক, আসার পর আমেরিকা আউট হয়ে যাক, ইসরায়েল একা হয়ে পড়বে, ইসরায়েলের খেলা শেষ। এখন ইরান অনেক রকম কৌশলে খেলবে। আপাতত আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর যে নীল নকশা শুরু করে দিয়েছে, এই ডিল বাস্তবায়নের কারণে এই বিষয়গুলো এখন ট্রাম্প নিজে বুঝতে পেরেছে। আগামী দিনগুলোতে দেখা যাবে অ্যাবস্টিন ফাইলে ট্রাম্পের অনেক টুনটুনির খবর ইসরায়েল ফ্লাশ করে দিয়েছে। তো ট্রাম্প নানান রকম চাপে আছেন, একদিকে ইসরায়েলকে খুশি করতে পারছে না, অন্যদিকে ইসরায়েলকে খুশি করে ডিল বাস্তবায়ন না করলে আমেরিকার বিশাল ক্ষতি হয়ে যাবে এবং ট্রাম্পের ভরাডুবি হয়ে যাবে ইরানের হাতে ধোলাই খাওয়ার কারণে। অনেক রকম টেনশন এখন ট্রাম্প। স্পষ্ট তিনি ইসরায়েলকে দায়ী করছেন যে এই ডিল বানচালের চেষ্টা করছে। এরই মধ্যে গত রাতে আবারও লেবাননে ইসরায়েল হামলা করেছে, আবার হিজবুত বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। সব দিক থেকে মিডল ইস্টে এখন অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি খবর দিতে চাই। বাংলাদেশের রংপুর নিয়ে একটা বড় ষড়যন্ত্র করছে আমাদের প্রতিবেশী দেশটি। পাশাপাশি কালকে রাজধানীতে সনাতনী গ্রুপ নামে আমাদের হাসিনা আপার কিছু ব্যক্তি আর বিজেপির কিছু ব্যক্তিরা ঢাকাতে মিছিল করেছে, এবং সেখানে আমরা তথাকথিত অ্যাডভোকেট চৈতালির কিছু উগ্র বক্তব্য দেখেছি। আমি সরকারকে বলবো দ্রুত এই মহিলাকে গ্রেফতার করুন। আমি খুব সহজে একটা কথা বলতে চাই, আপনি ভিন্ন ধর্মী বা সংখ্যালঘু বলে তাদেরকে যতটা দুর্বল ভাবেন, এটা রাষ্ট্রের জন্য আগামী দিনগুলোতে বড় বিপদ ডেকে আনবে। যারা রাষ্ট্রকে, তারা বলছে যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ তৈরি করতে হবে। চৈতালিকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে হিন্দু আছে কত? ৬-৭%। ভারতে ৩০ কোটি মুসলিম আছে, যেখানে মুসলমানদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, যেখানে গরু খাওয়ার জন্য তাদেরকে মারধর করা হয়, মেরে ফেলা হয়, যেখানে মুসলিম নারীদেরকে রেপ করা হয়, যেখানে বলা হচ্ছে নামাজ পড়লে বাংলাদেশে গিয়ে পড়, পাকিস্তানে গিয়ে পড়, হিন্দু এই দেশে নামাজ পড়তে পারবে না, যেখানে চাপ দেওয়া হয় ধর্ম পরিবর্তনে। লজ্জা করে না আপনাদের? বাংলাদেশে তো খুব আরামে আছেন, কারণ সব সরকার আপনাদেরকে আদর যত্ন করে রাখে। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, বাঙালিরা না, আমরা বাংলাদেশিরা সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে জানি। আমরা বুকে আগলে আমাদের সনাতনী ভাইদের রক্ষা করি, কিন্তু ওরা কখনো আমাদের রক্ষা করতে চায় না। শুভেন্দু অধিকারী জেতার পর পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কি করুণ দশা আমরা জানি না? সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো করতে পারি না বিভিন্ন কারণে। ভারত থেকে আমাকে প্রতিনিয়ত নক করে, ভাই আমাদের কথা বলেন, আমাদের কথা বলেন। আমি চেয়েছিলাম তাদেরকে আমার সরাসরি লাইভে আনতে, তারা ভয় পাচ্ছে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, কারণ প্রচুর দর্শক, আমার ভারতের দর্শক আমার ভিডিও দেখে। কতটা করুণ দশার মধ্যে আছে ভারতের মুসলিমরা। আর আপনারা এখানে গত 15.5 বছর খেয়ে পেট ভারী করেছেন, হ্যাঁ,
চর্বি জমিয়েছেন। এখন আবার বিএনপি মনে করবে যে হিন্দুদেরকে কিছু বলে নরেন্দ্র মোদী অখুশি হবে, তাদেরকে আরো বেশি করে খাওয়ান, যা ইন্ডিয়া মানে শেখ হাসিনা খাওয়াইছে আপনারা আরো বেশি করে খাওয়ান, ওরা আরো চর্বি আল্লাহ হোক। তারপর ওরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলল, ওরা রংপুরের বিরুদ্ধে কথা বলছে, গাইবান্ধা পলাশ কান্তিতে তিনি ওই অঞ্চল থেকে মুসলমানদেরকে চলে যেতে বলছে। এই যে উগ্র বক্তব্যগুলো কিসের উদ্দেশ্যে বুঝতে পারছেন? এগুলো সব দুটো জায়গা থেকে আসছে। এক, শেখ হাসিনার এজেন্ডা, দুই, ভারতের রয়্যাল প্রিসক্রিপশন। তারেক রহমান সরকারকে বলবো আপনাকে বড় বিপদে ফেলতে চায়। দেখবেন এই হিন্দুদের বক্তব্যগুলো জামাত কেন্দ্রিক হবে। আর মাথা মোটা কিছু বিএনপি আছে, বিএনপি যারা অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায়, ধরেন 100 ভাগের মধ্যে 70% হলো মাথা মোটা গর্ধব। এরা মাথা দিয়ে খেলে না, এরা গায়ের শক্তি দিয়ে খেলে। আর যেগুলো একটু বুদ্ধিমান ব্রেনি, এগুলির আবার গুপ্ত বানায় রেখে দিচ্ছে ওই বাকিগুলি, মানে বাকি 70% ওই 30% গুপ্ত বলে, নিজেদের সম্পদগুলোকে তারা গুপ্ত বলে। যেই জন্য দেখবেন যে বিএনপি বুদ্ধিদীপ্ত কিছু করতে পারে না, শিল্প সংস্কৃতি অঙ্গনে বিএনপি লোকজন নাই, সব আওয়ামী লীগের আর বামপন্থীদের। কারণ বিএনপি গুলো ওন করতে শেখে না, কারণ গর্ধবরা সবসময় এই রাজনীতিটা করে, কন্ট্রোল করে। আবারও বলছি, প্রকাশ্যে বলছি, কারো কষ্ট লাগলে লাগুক, আমার কিচ্ছু যায় আসে না। আপনাদের বলছি, বিএনপির তারেক রহমান সরকারকে বড় রকম রাজনৈতিক সংকটে ফেলতে চায় ওই 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 শত্রুগুলো। তারা খেলবে জামাতের নাম করে। জামাতের নাম করে মানে কি? তাদের এজেন্ডা হবে জামাত বিদ্বেষী, কিন্তু ভিতরে জামাত কি এখন ক্ষমতায়? জামাত ক্ষমতায় না, জামাত বিরোধী দলেও নাই। জামাত আছে দুধবাত। জামাত পার্লামেন্টে বক্তব্য দিলে সবাই হাসে। জামাত তো রাজনীতি শেখে নাই, রাজনীতি করতেও জানে না। তারা আসে দাওয়াতি কাজ নিয়ে, দাওয়াতি কাজ করবে। তাদের শখ হয়েছে পার্লামেন্টে বেড়াইতে গেছে, বেড়াবে, খাসবে, খেলবে, ভুলভাল বলবে, আবার চলে যাবে। রাজনীতি করবে বাংলাদেশি কারা? তাদেরকে বলছি। জামাতকে আমি সবসময় দুধবাত মনে করি। এজন্য জামাত নিয়ে আমি খুব বেশি শক্ত কথা বলি না, নরম কথা বলি না। তো জামাত কিছু করতে পারবে না বাংলাদেশে। জামাত কাউকে ক্ষমতায় বসাতে পারবে, নামাতে পারবে, কিন্তু ক্ষমতায় বসতে পারবে না। লিখে রাখেন। আওয়ামী লীগ তো বলেছে জামাত তাদের ক্ষমতা থেকে সরিয়েছে, আবার বিএনপিকে জামাতই বসিয়েছে। জামাত বসতে পারবে না, কারণ তাদের সে যোগ্যতার নাই, তাদের সে যোগ্যতাশীল লোক নাই। ৫ ওয়াক্ত নামাজ পড়া, দাড়ি টুপি রাখা আর একটু সৎ হলেই হয় না। দেশ চালাতে গেলে যে যোগ্যতা লাগে, সে যোগ্যতা জামাতের অনেক কর্মী নেই। অনেক পার্লামেন্টারিয়ান সদস্য আছে যারা সংসদে গেছে, তাদের অনেকেরই অযোগ্যতা আছে। যাক, সেটা নিয়ে কথা না বলি। কিন্তু মূল টার্গেট ভারত এবং হাসিনার তারেক রহমান। এই কথাগুলো আমরা বলছি, শুনে রাখেন। আমি দেখছি কালকে ঢাকাতে আজাদ পার্টি নামে একটি সংগঠন ওই হিন্দুদের দুঃসাহসিকতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিএনপির বহু পোলাপান কমেন্ট করতেছে সেই আজাদি পার্টির নামে উল্টাপাল্টা। এত গর্ধব লোকদেরকে নিয়ে দেশ চলবে কিভাবে? এই গ্রুপটা নামছে কারা? এই গ্রুপটা বিএনপির ধরেন একটা বি টিম বা বিএনপি জামাতের অনুসারী একটা গ্রুপ, তারা ওই গ্রুপটাকে ট্যাকেল করতে নামছে। এটুকু বোঝেন না আপনাদের পার্টি নেতার সঙ্গে ছবি তোলা আর হলো কমিটি কমিটি আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, এছাড়া বিএনপির আর কোনো কাজ নাই। বোঝেন কোনটা কেন হয়? সরকারে আছে তারেক রহমান, তাকে বিপদে ফেলতে এই খেলাগুলো শুরু হয়ে গেছে। আমার মনে হয়, আবারও বলতে হবে, বিএনপি জামাত সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রংপুর তারা আমাদের থেকে কেড়ে নেবে, এটা তাদের খায়েশ, বাস্তবায়ন হবে না। রাজধানীতে সনাতনীরা বা বিজেপির যে এজেন্ডা বাস্তবায়নে নেমেছে, জয় শ্রীরাম স্লোগান যারা দিয়েছে, প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। আপনারা শুরুতেই গ্রেফতার করুন। ভারতকে চোখে আঙুল দিয়ে কথা বলেন, ভারত নরম হয়ে যাবে, যেটা ইরান করে। ইরানের থেকে শেখেন। ভারত বড় রাষ্ট্র বলে আমাদের কিছু করতে পারবে, ঘোড়ারান্ডও পারবে না। আমরা পাশে আমাদের ভ্যানগার্ড পাকিস্তান এবং চীনকে রেখে দিয়েছি, নো টেনশন। ভয় পাবেন না। যে ভয় পায় সে শেষ। যে ভয় পায় সে সবার আগে দুর্বল হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। আবারও বলছি, যেই রাম মন্দির উদ্বোধন নিয়ে এত নাটক, আগে বলতেছি সনাতনী ভাইদের, 30 কোটি মুসলিমের ভারতের অধিকার প্রতিষ্ঠা করেন, তারপর আপনাদের প্রতিষ্ঠা নিয়ে আমরা আলোচনা করবো। কারণ যথেষ্ট অধিকার আপনাদের এই দেশে আছে, আপনারা সবকিছু করতে পারেন। বাংলাদেশে হিন্দুরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ, ভারতের চেয়ে বাংলাদেশে নিরাপদ। ভারতের হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা বেশি নিরাপদ যারা বাংলাদেশে থাকেন। এটা আমাদের হিন্দুরাই বলবেন, আমাদের প্রতিবেশী হিন্দুরাই বলবেন। শুনতে চান আপনাদের? আমরা লাইভ তাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের দেখাবো। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি জামাত সবাই একজোট থাকবেন। কেউ বিএনপির সমালোচনা করবেন না এই মুহূর্তে, কেউ বিএনপির হাত ছাড়বেন না। রাষ্ট্রকে একটা বড় বিপদে টানতে চাচ্ছে ওই পার। আবার জামাতের ভাইদের বলবো, সুযোগটি অন্যভাবে কাজে লাগাবেন না। আমরা এটুকু বিশ্বাস করি, যেহেতু ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্রের পেছনে অনেক বড় প্ল্যান তাদের আছে। কোনো প্ল্যান যেন বাস্তবায়ন না হয়। আমরা
তারেক রহমানের পাশে আছি। আমরা দেশপ্রেমিক সকল নেতার পক্ষে আছি, পাশে আছি। সব দল একমত হয়ে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। নতুবা এই দেশকে হায়দ্রাবাদ বানাবে তারা, সিকিম বানাবে তারা, কাশ্মীর বানাবে তারা। আল্লাহ হাফেজ।